নমস্কার, রেভলিউশন বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৌমজা। এসআইআর ইস্যুতে রাজ্য জুড়ে কিন্তু রাজনৈতিক পারদ চলেছে। একই সঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। সমস্ত রাজনৈতিক দলই তৈরি তাদের রণনীতি সাজাতে। বামেরা ঠিক কতটা তৈরি? সিপিএমের শূন্য দশা কি এবার কাটবে? আর এসআইআর ইস্যু নিয়ে তাদের স্ট্যান্ডটাই বা কি? এই সমস্ত কিছু নিয়ে খোলাখুলি আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ ও সিপিআইএম নেতা নিরাপদ সর্দার। দাদা, আপনাকে স্বাগত রেভলিউশন বেঙ্গলে। নমস্কার। আচ্ছা, ভোটের দামামা তো বেজে গিয়েছে। বর্ধমানে আপনারা কৃষক সমাবেশও করলেন, সমস্ত রাজ্যের সমস্ত গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের পালস কি বুঝছে? শুনুন, বর্ধমান হচ্ছে একটা সাধারণ কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষের একটা পীঠস্থান বলা যেতে পারে। আমাদের রাজ্যে যখন জমির লড়াই হয়েছে, বর্ধমান গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে সেই বর্ধমান শহরে আমাদের কৃষক সমাবেশ হলো। কৃষক সভার সম্মেলন শুরু হয়েছে গতকালকে থেকে। ফলে গ্রামে গঞ্জে ঘুরতে গিয়ে ওখানকার মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এইটা আমরা মনে করছি এবার আগামী নির্বাচন সামনে, তারপরে এই কৃষক সভার যে সমাবেশটা হচ্ছে, মানুষের যেভাবে উপস্থিতি, কালকের অভূতপূর্ব পরিস্থিতি দেখলাম আমি, যে মাঠে ঢোকার পর অসংখ্য মানুষ, আমি তো মঞ্চ পর্যন্ত যেতে পারিনি। আমি সাধারণ মানুষ এমনভাবে এসেছে, তাদের প্রত্যেকের সঙ্গে এইভাবে দলে দলে আসছে, কথা বলতে বলতে সমাবেশ শেষ। এই যে আবেগ মানুষের মধ্যে, এইটা কিন্তু এবার আমরা একটা নতুন জিনিস উপলব্ধি করলাম বর্ধমান শহরে, যে সাধারণ মানুষ এবার তাদের নিজের মতন করে তৈরি হয়ে এবার সমাবেশে এসেছে। এবার সবাইকে অর্গানাইজ করার জন্য আমাদের সবাই বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে আমরা অর্গানাইজ করি, এই সমাবেশে কিন্তু তার একটা বিরাট বড় তারতম্য আমরা লক্ষ্য করেছি। মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে। আচ্ছা, 100 দিনের কাজে আপনাদের করা মামলায় তো সাফল্য আসলো, কিন্তু কুণাল ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। এই নিয়ে আপনি কি বলবেন? 100 দিনের কাজ ছিল আমাদের দেশের শ্রমজীবী গরিব মানুষের একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা বামপন্থীরা দেখিয়েছিল। স্বাধীনতার পরেও সংবিধানে যেভাবেই আমরা দেখি না কেন, গরিব মানুষের কাজের জন্য সেই অর্থে শ্রমজীবী অংশের মানুষের জন্য কিন্তু কাজের আইন নেই, যে কাজ তাদেরকে দিতেই হবে, এই আইনটা নেই সংবিধানে কোথাও। গ্রাম বাংলাতে যারা কাজ করে, এইটা নিয়ে না আমাদের সংগঠনগুলোর মধ্যে অনেক চর্চা হয়েছে, বামপন্থীদের মধ্যে অনেক চর্চা হয়েছে। চর্চা হওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম যে একটা দেশে আইন দরকার, কিন্তু আইনটা কিভাবে আমরা আনবো? বামপন্থীরা আনলেই তো সে আইন পাস হবে না। তাহলে আমরা একটা ওয়েট করছিলাম যে কবে সেই সুযোগটা আসবে। 2005 সালে সেটা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রায় 62 জন এমপি তখন দেশে, সবচেয়ে বেশি বামপন্থীদের সমর্থনে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সুযোগটা কাজে লাগালাম, এবং বাইরে ভিতরে লড়াই হলো, আন্দোলন হলো। দ্বিতীয় ইউপিএ সরকার বুঝলো যে এটা দরকার। আমরা এইটা গরিব মানুষের জন্য করলাম, যে গরিব মানুষের একটা আইন থাকলে অন্তত যেই সরকারে থাকুক না কেন, কাজটা অন্তত ওরা পাবে। এইটা লড়াইতে কিন্তু আপনারা তখন যদি দেখেন যে কংগ্রেসও এই লড়াইতে ছিল না, কিন্তু সমর্থন দিয়ে শেষ পর্যন্ত রাজি হলো। বিজেপি, তৃণমূল, কোথায় এরা কেউ চাইছিল না যে গরিবদের এইরকম একটা আইন হোক। সেই আইন হলো। সেই আইন হওয়ার পর সারা দেশের লোক কাজ পাচ্ছে ভারতবর্ষে, কিন্তু পশ্চিমবঙ্গে কাজটা বন্ধ আজকে প্রায় 4 বছর। কেন? পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জি, তার দল, তার নিচ থেকে উপর পর্যন্ত এই গরিবদের টাকা এদিক ওদিক করেছে, লুট করেছে। ফলে এইটা তদন্ত করতে গিয়ে ধরা পড়লো যে টাকা লুট হয়েছে। দিল্লি বলছে টাকা দেব না, ও বলছে দেব না, এরা লুট হয়েছে। এই দুটোর মাঝখানে পড়ে গেল গরিব মানুষ, লক্ষ লক্ষ গরিব মানুষ আমাদের রাজ্যের, এরা কাজ হারাচ্ছে। এইটা নিয়ে যখন আমরা চাপ তৈরি করার চেষ্টা করলাম, তবুও কাজ শুরু হলো না। এই নাটকটা মানুষের সামনে উপস্থিত করা হলো, যে ওরা বলছে এরা চুরি করেছে বলে টাকা দেব না, আর এরা বলছে ও টাকা দিচ্ছে না বলে আমি কাজ শুরু করতে পারছি না। এইটা মানুষের সামনে ওরা সাংঘাতিকভাবে বাইনারি তৈরি করলো। আমরা দেখলাম যে এটা দিয়ে হবে না। তখন ক্ষেতমজুর সংগঠনগুলো তখন তারা যে যার মতন করে একটা আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। আইনে গেল, কোর্ট হলো, মামলা হলো,
হাইকোর্ট রায় দিল, তারপরে সুপ্রিম কোর্টও বলল যে না, এটা আটকে রাখা যায় না, এই আইন নেই, টাকা দিতে হবে। সুপ্রিম কোর্ট তারপরে আবার বলল যে আর কথা শুনতে চাই না, এদের কাজ চাই। তার মানে এই ক্ষেতমজুর ইউনিয়ন, ক্ষেতমজুর সংগঠনগুলো যখন দেখলো যে হচ্ছে না, তারা যখন দ্বারস্থ হলো এবং তারা ন্যায্য দাবি নিয়ে, সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার বলে দিল। এখন এটাকে নিয়ে আমি দেখি যে অভিষেক ব্যানার্জি বলার চেষ্টা করছে যে এই বিজেপিকে গালে থাপ্পড় দিয়েছে, আমরা মামলায় জিতে গেছি। এই যে অসত্য কথাগুলোকে মানুষের সামনে, যদিও মমতা ব্যানার্জি, অভিষেক, তার দল সবাই এইভাবে মিথ্যে কথা বলে, কিন্তু গরিব মানুষকে এইভাবে বিভ্রান্ত করে তারা তাদের দোষটাকে ঢাকার চেষ্টা করছে, অপরাধটাকে ঢাকার চেষ্টা করছে। এখন মানুষ তো আরও বেরিয়ে আসছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা দেখেছেন, আমরা ওই যে পঞ্চায়েত ঘেরাও, বিডিও অফিস ঘেরাও, জেলা অফিস ঘেরাও, এইসব করতে গিয়ে কি বিডিও পালিয়ে যাচ্ছে, পঞ্চায়েতের প্রধানরা পালিয়ে যাচ্ছে। এই যে একটা পরিবেশ তৈরি হলো, সেটাকে ওরা কিছুটা মানে এই রায়টাকে সামনে এনে তাদের নিজেদের এটাকে অপরাধটাকে আড়াল করার চেষ্টা করছে। পারবে না। এরপরে যদি কাজ শুরু না হয়, একেবারে পরিষ্কার করে আমরা বলেছি, এরপরে পঞ্চায়েতের তালা পড়ে যাবে। পঞ্চায়েতের প্রধানকে আমরা ঢুকতে দেব না। কাজ শুরু করো, তারপরে আমরা পঞ্চায়েতে আপনি আসবেন। আচ্ছা, এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী একটা সংখ্যা বলে দিচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, উনি ডিরেক্টলি বলছেন যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। इसीलिए भारतीय जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट, ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले हैं। घूसपैठिए को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए, और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत। এই সমস্ত কথা শুনে কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হওয়াটা স্বাভাবিক নয়? এরা তো খুব অপরাধ করছে, অন্যায় করছে। সরকারে যারা থাকে, রাজনৈতিক নেতা, তাদের মুখ দিয়ে এইরকম কথা বেরোনো উচিত না, যে কথাতে ভোটাররা আতঙ্কিত হতে পারে, আমাদের দেশবাসী আতঙ্কিত হতে পারে, সাধারণ মানুষ আতঙ্কিত হতে পারে। একদমই বলা উচিত। তবুও তারা বলে যাচ্ছে। কোথায় সংখ্যা পাচ্ছে? এর আগে তো গণনাই হয়নি, তাহলে সেই সংখ্যা নিয়ে তারা কেন বলছে? তাহলে এই যে অন্যায় কাজ করে যাচ্ছে এরা দিনের পর দিন সরকারের থেকে, এসআইআর নিয়ে মানুষকে যা ভুল বোঝাচ্ছে, কেন এই জিনিস হবে? এর আগেও তো এসআইআর হয়েছে, বলুন 2002 সালে এসআইআর হয়নি? তখন তো মানুষ বুঝতেই পারতো না এইসব জিনিস হচ্ছে। আসলে বিজেপিও বুঝেছে, তৃণমূলও বুঝেছে যে গ্রাম বাংলায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু এই নির্বাচনের আগে গরিবরা যেভাবে সড়বড় হয়েছে, যেভাবে ঘর থেকে বেরোচ্ছে, তাতে ওরা বুঝতে পারছে যে ওদের যে হিন্দুত্ব বাইনারি, জাতপাতের বাইনারি, এই সবগুলো কিন্তু মানুষেই ভেঙে দিচ্ছে। যার জন্যে ওরা যে কথাটা বলছে সেটাও কিন্তু আতঙ্ক থেকেই বলছে। ওরাও কিন্তু আতঙ্ক থেকে বলছে। ওরা মনে করছে এই বুঝি এবার বাংলার মানুষ আর আমাদের কাছে নেই, সরে যাচ্ছে। ফলে এসআইআরকে নিয়ে ওরা যেমন মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে, ঠিক তেমনি মানুষের এই যে চেহারা বাংলায়, সেটা কিন্তু ওদেরকেও আতঙ্কিত করছে। আচ্ছা, এসআইআর নিয়ে তো আপনারা বিরোধিতা করছেন, একই সাথে সাধারণ মানুষের পাশে থাকার কথাও বলছেন। এসআইআর নিয়ে আপনাদের সঠিক অবস্থানটা? এসআইআর নিয়ে যদি বলি বিরোধিতা, তাহলে ঠিক নয়, কথাটা ওই রকম নয়। আমরা এসআইআর নিয়ে বিরোধিতা করিনি। আমরা বলছি যে সঠিক ভোটার লিস্ট তৈরি করতে হবে, এইটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। এই সঠিক ভোটার লিস্ট তৈরি করতে চায় না বিজেপিও, চায় না তৃণমূলও চায় না। আজকের দেখুন এই ভোটার লিস্টের কাজে সব বেরিয়েছে, বিএলওরা বেরিয়েছে। কালকের আমি একটা ভিডিও দেখছিলাম, একজন মহিলা বিএলওকে যে ভাষায় বলা হচ্ছে, আমরা যে ভারতবর্ষের মানুষ, আমরা এই স্বাধীনতা পেয়েছি, একজন মহিলাকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও রাজনৈতিক দলের নেতারা ভুলে গেছে। তাতে হুমকি দেওয়া হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। সুতরাং ওরাই চাইছে যে এসআইআর না হোক, তাহলে মরা ভোটার থাকবে,
ফলস ভোটার থাকবে, বেআইনি ভোটার থাকবে, এদেরকে নিয়েই তারা ভোটের বৈতরণী পেরোতে চায়। আমরা সেটাকে ক্লিন শিট করতে চাইছি। আমরা আগেও বলেছিলাম নির্বাচন কমিশনকে যে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক ভোটার লিস্ট তৈরি করুন। এবারেও আমরা বলছি আপনি এসআইআর করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু একটা ভুয়ো ভোটার যাতে না থাকে আর প্রকৃত যে ভোটার এখানকার সে যাতে বাদ না যায় সেটা আপনাকে দেখতে হবে। এইটা হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা, এসআইআর কি বিজেপিকে ভোট বাক্সে সাফল্য এনে দেবে, আপনার কি মনে হয়? এসআইআর নিয়ে বিজেপি কি জিতবে কি হারবে এইটা আমি বলতে চাই না। এসআইআর এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সঠিক ভোটার লিস্ট একটা তৈরি করা। সঠিক ভোটার লিস্ট তৈরি করলে অন্তত প্রকৃত ভোটাররা ভোট দিতে পারবে। প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে পারে তার একটা ব্যবস্থা করে, যদি এ রাজ্যে হয় না, কিন্তু তবুও অন্তত ভুয়ো ভোটার যাতে লিস্টের মধ্যে না থাকে সেটা নির্বাচন কমিশনকে দেখা দরকার। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, কিন্তু নির্বাচন কমিশনকে বিজেপি মনে করছে তার দলের লোক, সেই জন্য মনে করছে যে এসআইআর তাকে জিততে সাহায্য করতে পারে। এসআইআর মানে তার দলের লোকেরাই করছে। এইটাই মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে। আসলে এসআইআর যে করছে সে হচ্ছে আমাদের দেশের নির্বাচন কমিশন, তার একটা নিজস্ব সত্তা আছে, এখন সরকারে যারা আছে এদেরকে ব্যবহার করছে, তাই সঠিকভাবে কাজ হচ্ছে না। আচ্ছা, বিজেপির রাজ্য সভাপতি বলছে যে তৃণমূলকে হারাতে গেলে সিপিআইএম কর্মীদের বুকে পাথর চাপা দিয়ে হলেও বিজেপিতে পদ্ম ফুলে ভোট দিতে। বামপন্থী যারা এতদিন সিপিআইএম কে ভোট দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করছি তাদের কাছে, কংগ্রেসের কর্মীদের কাছে, এবং যারা ঘামরক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে তাদের কাছেও, যে আজকে একটা রাজ্য ধ্বংস হয়ে যা গেছে প্রায়, যদি শেষ রক্ষা করবার ব্যবস্থা থাকে কোনো চান, তাহলে অন্তত এই নির্বাচনে কিছুদিনের জন্য বুকে পাথর রেখে হলেও বাহাতে বোতামটা টিপে দিন, তারপর দেখা যাবে। আপনিও কি তাহলে তৃণমূলকে হারাতে বিজেপিতে ভোট দেবেন? এইসব কথা বলছে, রাজনীতির কথা এগুলো বলুন, এটা রাজনীতির কথা। মানে তাদের যখন দিশা হারিয়ে ফেলছে তখন এইসব কথাগুলো আসছে, ওরা ঠিক বুঝতে পারছে না। আর বাংলার যারা বিজেপি করছে এরা ঠিকঠাক বিজেপির দর্শনটাকে উপলব্ধি করতে পারছে না। আমি কালকেরও দেখছিলাম যে ওদের এমপি যে আমাদের যাচ্ছিলেন তিনি কিছু কথা বলার চেষ্টা করছিলেন। আসলে ব্যাপারটা তো ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে তৃণমূলকে কেন হারাবে বিজেপি? বিজেপি তৃণমূলকে হারাতে চায় না, এটাই হচ্ছে বাস্তব। কারণ এখানে তৃণমূলকে বিজেপি হারিয়ে বিজেপির কোনো লাভ হবে না, কারণ বিজেপির যা কাজ তা তৃণমূল সবটা করে দিচ্ছে, বরং আরও বেশি করছে। অন্য রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও যা করতে পারছে না এ রাজ্যে সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে দিয়ে হচ্ছে। আর বিজেপি শুধু মানুষের সামনে বলছে তৃণমূলকে হারাতে হবে। আসলে তৃণমূলকে হারানোর জন্য বিজেপি যে কথাটা বলছে আর তৃণমূল বিজেপিকে হারানোর জন্য যে কথাটা বলছে, এই দুটো কথা মানুষকে বিভ্রান্ত করছে। ওরা এই রাজনীতি করছে যে ওদের এই দুই কথা মানুষের সামনে নিয়ে যাও, যাতে মানুষ বিজেপিকে দেখবে আর তৃণমূলকে দেখবে, আর কাউকে যাতে দেখতে না পায়। তাহলে হয় বিজেপিতে যাবে নইলে তৃণমূলে যাবে, দুজন ভাগাভাগি ক্ষমতায় যাবে। বাকি যারা লড়ে যাচ্ছে বামপন্থীরা, এদেরকে আড়াল করার জন্য এই চেষ্টা হচ্ছে। এদের লড়াইটা, বামপন্থীদের এদের আক্রমণটা এত দ্রুত বাড়ছে, এখন মানুষ এদেরকে এত বেশি পছন্দ করছে, এত বেশি মানুষ উপস্থিত হচ্ছে, এই ঘটনা প্রবাহ তাদেরকে বিব্রত করছে বলেই তারা এই কথা বলছে। আচ্ছা, আপনারা শূন্য, আপনারা 5% ভোট পান, এইসব নিয়ে কটাক্ষ করা হলেও বারবার কিন্তু শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এদের নজর আপনাদের ভোট বাক্সের দিকে কেন? আসলে ওরা মানুষকে বোঝানোর জন্যে, মানুষকে নিজের পক্ষে আনার জন্যে বামপন্থীরা শূন্য এই কথাটা বলে বাম মানুষকে কিছুটা দুর্বল করতে চায়। ওই মানুষগুলোও জানে যে আমি আসন পাই আর না পাই, একটা সিট জিতি আর না জিতি, আসলে বামপন্থীরা কিন্তু একটা আদর্শের উপরে অবস্থান করছে, সুতরাং সেটা সিটের উপরে নির্ভর করে না। সিটের উপরে যদি নির্ভর করতো তাহলে এই শূন্য দলগুলোর পিছনে এত কেন? তৃণমূল, বিজেপি কে নেই আমাদের বিরুদ্ধে বলার জন্য, বামপন্থীদের বিরুদ্ধে বলার জন্য? সিপিএম বিরুদ্ধে তো সবাই লাগছে, তাহলে যারা শূন্য তাদের নিয়ে এত মাথা ব্যথা কেন ভাই? তাহলে তোমরা তো সবই পেয়ে যাচ্ছ। আসলে ব্যাপারটা এরকম নয়। ওরা সংখ্যায় বলতে পারে শূন্য, কিন্তু সাধারণ মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, ক্ষেত মজুর, বেকার, যুবক, মহিলা, এদের উপরে যে আক্রমণ নামিয়েছে তারা,
তাকে প্রতিরোধ করার জন্য বামপন্থীরা সিপিএম যে ভূমিকা নিয়ে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে, এটা একটা ইতিহাস, যার জন্য তারা এই সমস্ত কথা বলছে। আচ্ছা, নির্বাচনের আগে ঠিক কতটা তৈরি আপনারা? বাংলা বাঁচাও যাত্রা কি কোনো সুফল দেবে? এবারে কি শূন্যর যে একটা খাড়া সেটা কি কাটবে, কি মনে হয়? শূন্যের খাড়াটাকে নিয়ে আমাদের খুব চিন্তা নেই, এটা অন্যরা ভাবতে পারে, অন্য রাজনৈতিক দল ভাবতে পারে, কিন্তু আমরা শূন্যের খাড়া নিয়ে কোনো আগেও ভাবিনি, এখনও ভাবছি না। আমাদের মানুষ যে বিরাট বিপদের মধ্যে আছে, মানুষকে তার উত্তরণের জন্য আমাদের কাজ করতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। ফলে একটার পর একটা যে আক্রমণ মানুষের উপরে নামিয়েছে তৃণমূল এবং বিজেপি, এর বিরুদ্ধে আমরা ছাড়া কারা লড়ছে বলুন? আমরা নাম লড়লে আজকের আমাদের রাজ্যের যা প্রেক্ষিত তৈরি হয়েছে, মানুষ আরো ধরাশায়ী হয়ে যেত, মানুষ আরো কঠিন সমস্যার মধ্যে থাকতো। বরং আমাদের লড়াই, ছাত্র যুবদের লড়াই, মহিলাদের লড়াই, কৃষক ক্ষেত মজুরদের লড়াই সিপিএমের নেতৃত্বে মানুষকে কিছুটা অক্সিজেন দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা, মানুষ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন আমরা বলছি যে এই দুই শক্তিই হচ্ছে তোমার প্রধান শত্রু। এই দুই শক্তি থাকলে তুমি তোমার সন্তানকে নিজের মতন করে বড় করতে পারবে না, তোমার স্বপ্ন পূরণ হবে না। যে স্বপ্ন দেখা তুমি বামপন্থীর সঙ্গে শুরু করেছিলে, সেই স্বপ্ন তো এখন মুছে গেছে। ফলে সেই স্বপ্ন যদি আবার দেখতে চাও, তাহলে বামপন্থা দরকার। সেজন্যই আমরা বাংলা বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছি, যে বাংলা বাঁচাও কর্মসূচিতে দেখবেন সব অংশের মানুষ অংশগ্রহণ করছে। কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ, সকলেই অংশগ্রহণ করবে। আমরা এই সকলের মেলবন্ধনের মধ্য দিয়ে বাংলাটাকে রক্ষা করতে চাই। আজকের বাংলায় যে রাজনীতি, বাংলায় যে কৃষ্টি কালচার, বাংলায় যে সংস্কৃতি আর আছে, যে ভাষায় কথা বলছে রাজনীতিবিদরা, বাংলার মানুষ এই জিনিস দেখেনি। আজকে এর হাত থেকে যদি রক্ষা করতে হয়, কৃষককে যদি বাঁচাতে হয়, আবার শিক্ষাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে হয়, আবার সংস্কৃতিকে যদি তুলে ধরতে হয়, এর বিকল্প কিছু নেই। সেই জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আচ্ছা, নির্বাচনে আপনাদের প্রধান শত্রুকে তৃণমূল না বিজেপি? আমাদের রাজ্যে তৃণমূলকে নিয়ে এসেছে বিজেপি। বিজেপি না নিয়ে আসলে তৃণমূল এখানে তার দলটা গড়ে তুলতে পারত না। যদিও আপনারা কাগজপত্র যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিজেপি ওদেরকে রেকগনাইজ করেছিল, সেটা গেলে এক। কিন্তু অন্যদিকে বিজেপির আতুর ঘর থেকেই তো তৃণমূল বড় হয়েছে। বিজেপি তাকে সাধ না দিলে এই জায়গায় আসতে পারতো না। তাহলে তৃণমূলেই আজকে যে জায়গায় এসেছে তৃণমূল, বিজেপি ওকে আসতে সাহায্য করেছে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি এখানে আসার মতন পরিবেশ পরিস্থিতি ছিল না। ফলে মমতা ব্যানার্জিকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেভাবে আক্রমণ করছে এবং বিজেপি তাকে যেভাবে ব্যবহার করছে, তৃণমূল আর বিজেপি এই দুজন যে এক, এইটা আমরা বললেই তো মানুষ মানবে না। কারণ এক একটা জায়গায় দেখবেন যে তৃণমূল বিজেপি বিরাট গন্ডগোল মানুষের সামনে তুলে ধরছে, তাহলে মানুষকে বললেও বিশ্বাস করবে না। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেহেতু দেশভাগ করতে চাইছে, সংবিধানের উপরে আক্রমণ নামাচ্ছে, জাতি দাঙ্গা তৈরি করতে চাইছে, সাম্প্রদায়িক রাজনীতি, তার যে ইডিওলজি, সেক্ষেত্রে দেশের ক্ষেত্রে আমাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি। কিন্তু বিজেপি যাকে নিয়ে এই রাজ্যটাকে চালাচ্ছে, সেও তো একটা, তারই একটা অংশ, সুতরাং সেও আমাদের শত্রু। ফলে এই দুজনেই হচ্ছে বামপন্থীদের শত্রু। ফলে কে প্রধান শত্রু এইরকম যদি প্রশ্ন করেন, সেটা ওইভাবে উত্তর দেওয়াটা ঠিক রাজনৈতিকগতভাবে সেটা আসে না। সেই জন্য আমাদের কাছে এই দুটো হচ্ছে প্রধান শত্রু, রাজ্যের কাছে তৃণমূল বিজেপি, দেশের কাছে বিজেপি। ফলে এই দুই শত্রুর বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়ে যাচ্ছি। এই লড়াইয়ের মাঝখান দিয়েও আপনারা দেখেছেন যে কেরালাতে আজকের অতি দরিদ্র মানুষের সংখ্যা নেই। এরা ইতিহাস তৈরি হলো এই সময় দাঁড়িয়ে। বিজেপি এত কিছু করছে, তবুও তার ভিতর থেকে বামপন্থার যে লক্ষ্য, সে কাজ আমরা কিন্তু করে যাচ্ছি। এটাই মানুষের সামনে আমরা তুলে ধরছি। আচ্ছা, নির্বাচনে কি এবারেও সন্দেশখালী থেকেই দাঁড়াচ্ছে নিরাপদ সর্দার, নাকি অন্য কোথাও থেকে? যদি রেভলিউশন বেঙ্গলকে সবার প্রথমে জানান। না, আমাদের পার্টির একটা নিয়ম আছে, আপনারা জানেন, আমরা দর্শনের বাইরে কেউ কখনো কোনো সময়ের জন্য কথা বলি না। ফলে এবারও আমাদের পার্টিতে আলোচনা হবে, লেফট ফ্রন্টে আলোচনা হবে, আরও বড় স্তরে আলোচনা হবে। আমরা তো চাইছি যে সব অংশের
রাজনৈতিক অন্তত তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে নিয়ে লড়তে ফলে সেই লড়াইয়ের ক্ষেত্রে অনেক রকম ইকুয়েশন তৈরি হবে। সব কিছু করার পর যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমরা কাজ করব। আগামী দিন সন্দেশখালিতে যদি সেই রকম মানে আমরা ভাবতে পারি, মানে সব বাম দলগুলো অন্য শরিকগুলোকে নিয়ে যদি সেই রকম যদি মনে হয় যে ওখানে সিপিএমের প্রার্থী ভায়াবেল হবে, সেই রকমভাবে ভাবা হবে। প্রার্থী কে হবে সেটা তখনই আবার আরেক তরফ আলোচনা হবে। সেই জন্য আমরা আগ বাড়িয়ে ওদের মতন করে ওখানে আমাকে দিলেই আমি লড়ে যাব বিষয়টা এরকম নয়। ফলে আমাদের সিদ্ধান্তটাকে কার্যকরী করার গুরু দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এসআইআর থেকে নির্বাচন এই সমস্ত বিষয় নিয়েই খোলামেলা আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা নিরাপদ সর্দার। এরকম আরও সাক্ষাৎকার বা অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক রেভলিউশন বেঙ্গলের পর্দায়।